গত কয়েকদিন ধরে আপনারা একটা খবর দেখতেছেন ফেসবুকে বা বিভিন্ন নিউজ মিডিয়ায় আসতেছে। সেটা হচ্ছে চিটাগাংয়ের একটা স্পিনার রকিব নাম, এই ছেলেটাকে ড্যারেন স্যামির এতটাই পছন্দ হয়েছে নেটের দেখে ছেলেটাকে সিপিএল এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্যামি তার কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার, কাগজপত্র সবকিছু চেয়ে ফেলছে যে তোমাকে আমি সিপিএল এ নিয়ে যাব, হয়তো সিপিএল এ খেলাবে বা ওখানে গিয়ে প্র্যাকটিস করাবে। তার খুব পছন্দ হয়েছে। স্পিনারটা কি, মানে সে নিজে আমারে বলতেছিল যে ভাইয়া আমি মিষ্টি স্পিনার। মিষ্টি স্পিনার তো আর কোনো প্রজাতি না, অ্যাকচুয়ালি সে খুবই আনঅর্থোডক্স স্পিনার। সেটা কিরকম, সে একই অ্যাকশনে লেগ স্পিন করতে পারে, অফ স্পিন করতে পারে, গুগলি করতে পারে, আবার ক্যারাম বল করতে পারে। এখন কোনটা কতটা ভালো হয় আমরা তো কেউ জানি না, কারণ আমি ওর ফুটেজ এখন ওইভাবে দেখার সুযোগ পাই নাই। ওইটা মূল আলোচ্যও না, আলোচ্য হচ্ছে আনঅর্থোডক্স স্পিনার। এখন এরকম আনঅর্থোডক্স স্পিনার কেন ঢাকায় খেলে না? আপনি যদি ভাবেন যে এই ছেলেটা একেবারে বাচ্চা একটা ছেলে, তা কিন্তু না। এই ছেলেটা বেশ বয়স হচ্ছে, 27 বছর বয়স, এবং ঢাকায় এসে কয়েকবার লাখও ট্রাই করছে, কিন্তু কোনো স্বীকৃত ক্লাবে তো এখনো পর্যন্ত সুযোগ পায় নাই। কোনো স্বীকৃত এজ লেভেল টিম অমুক তমুক কোথাও তো সুযোগ পায় নাই এখনো। 27 বছর বয়স কেটে গেল, সেই ছেলেটারে ড্যারেন স্যামি চিনতে পারলো, আমাদের কেউ চিনতে পারে না। এই গল্প তো আপনি প্রথম শুনতেছেন না, এই গল্প কি প্রথম শুনতেছেন? সেই পল কুদ্দুস, মানে পল অ্যাডামসের অ্যাকশনে বল করতেন আমাদের কুদ্দুস ভাই, সেই থেকে শুরু করে যত আনঅর্থোডক্স প্লেয়ার আমাদের এখানে আসছে, ধরেন লিখন বলেন, তারপরে এই আমাদের রিশাদ, যাকে বলেন, সম্প্রতি একটা বাচ্চার কথা শুনতেছি সোহাগ, এই ছেলেটাও লেগ স্পিন করে, তাকে হাতুরু সিং এ ভিক্টোরিয়া নিয়ে যেতে যাচ্ছে, মানে অস্ট্রেলিয়াতে নিয়ে যেতে যাচ্ছে। আমাদের এই যে ছেলেটা, এই সবাই বিদেশি বিভিন্ন জনের দৃষ্টি আকর্ষণ করে। কারোর ক্যারিয়ার আগায়, কারোর আগায় না, কেউ একেবারেই শেষ হয়ে যায়। কিন্তু সবার একটা কমন সিনারিও আছে, যে বিদেশিরা চিনতে পারে, আমাদের দেশে ম্যাচ পায় না। এটার কারণ কি? একটা কমন উত্তর হচ্ছে, এখানে মুখস্থ একটা উত্তর সবাই দেন, সব লোকাল কোচ দেন, উইকেট। উইকেটের কারণে আমরা আনঅর্থোডক্স খেলোয়াড় খেলাইতে পারি না, আনঅর্থোডক্স স্পিনার খেলাইতে পারি না। আসলে কি ব্যাপারটা শুধু এইটুকু? না, এখানে অন্য কোনো রহস্যও আছে। আমি আগে একদিন একটা কন্টেন্টের শব্দটা বলছিলাম, যে এখানেও কি তাহলে কোনো সিন্ডিকেটের ব্যাপার আছে? আসলে এই ব্যাপারটা আজকে একটু তলায় দেখি, যে আসলে কেন আনঅর্থোডক্স খেলোয়াড়রা আমাদের এখানে খেলার সুযোগ পায় না, ম্যাচ পায় না। এটা একটু আজকে আলোচনা করি। আনঅর্থোডক্স খেলোয়াড় একটা দেশে একেবারেই আসে না। আমাদের দেশে যেরকম আপনি যদি ইন্টারন্যাশনাল টিমের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে আনঅর্থোডক্স খেলোয়াড়, মানে আমি বাহাতি অফ স্পিন ছাড়া বাংলাদেশে সব কিছু আনঅর্থোডক্স বলতেছি। এখানে এই ক্লারিফিকেশনটা শুরুতেই দিয়ে রাখি। আনঅর্থোডক্স মানেই যে শুধু পলাডামসের মতো করে উল্টো করে বল করাকে আমি বলতেছি তা না। যেহেতু আমাদের দেশে বাহাতি অফ স্পিনকেই শুধু অর্থোডক্স মনে করা হয়, এছাড়া আমি সব আনঅর্থোডক্স বলতেছি, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। সেজন্য প্রকৃতপক্ষে কিন্তু বাহাতি অফ স্পিনটাই আনঅর্থোডক্স, এই ডানাতি স্পিন এটা হচ্ছে অর্থোডক্স। যাই হোক, ওসব বিশ্লেষণে না যায়, আমার আনঅর্থোডক্স মানে হচ্ছে সব স্পিন আদার দেন লেফট আর্ম স্পিন। এই আদার দেন লেফট আর্ম স্পিন বাংলাদেশে কিছু জন্মায় না। সে কোন আমলে চায়নাম্যান বোলার আমরা খেলাইছি লিন্টু ভাইকে। এখন লিন্টু ভাইও কিন্তু সে সময় খুব বেশি ম্যাচ পান নাই। লিন্টু ভাই পরে ইঞ্জিনিয়ার হিসেবে দেশের বাইরে চলে গেছেন। তারপরে আমরা দেখছি একটা মাত্র ম্যাচ পেয়েছেন ওয়াহিদ ভাই, লেগ স্পিনার। এরপরে দীর্ঘকাল পর্যন্ত আমাদের এখানে লেফট আর্ম স্পিনারের বাইরে দু একটা রাইট আর্ম অফ স্পিনার। রাইট আর্ম অফ স্পিনার হিসেবে যারা মূলত বেশি বেশি ম্যাচ পেয়েছেন, তারা পার্ট টাইম ব্যাটসম্যান অথবা মূলত ব্যাটসম্যান পাশাপাশি রাইট আর্ম স্পিনার। যাই হোক, রাইট আর্ম স্পিনাররাও মোটামুটি একটা জায়গা পান। কিন্তু লেগ স্পিনার বলেন, চায়নাম্যান বলেন, মানে বাহাতি লেগ স্পিনার যেটা, ওটাকে চায়নাম্যান বলে। এছাড়া যে কোনো ধরনের আনঅর্থোডক্স স্টাইল, সেটা ক্যারম বল করুক আর একই অ্যাকশনে দু তিন রকম বল করুক, কেউ ম্যাচ পায় না, কেউ ম্যাচ পায় না। আপনাকে পল কুদ্দুসের গল্পটা একটু মনে করায় দেয়, কুদ্দুস ভাইয়ের কথাটা। কুদ্দুস ভাই যখন বাচ্চাটা ছিল, তখন এখানে শ্রীলঙ্কা আসছিল সফরে। এসে কুদ্দুস ভাইয়ের চায়নাম্যান বোলিং দেখে, তখন একেবারে বাচ্চা না, কুদ্দুস ভাই কপি করতে হচ্ছে পল অ্যাডামসকে। পল অ্যাডামস ওই যেরকম উল্টো করে বল করতো, হাতটা তো উল্টায় যেত, মাথাটা উল্টো দিকে চলে যেত, কুদ্দুস ভাই ওভাবে বল করতো, বা হাতে লেগ স্পিন করতো, এবং সেটা এত শার্প ছিল। খোদ পল অ্যাডামস তার ভিডিও শেয়ার করে এই বছর দুই আগেও লিখছেন যে আমার নিজেরও ঈর্ষা হতো এই ছেলেটা বোলিং দেখে। এবং তার বোলিং নিয়ে ওই সময় কারা কথা বলছিলেন, টনি গ্রেগ থেকে শুরু করে, তাকে যখন প্রথম অর্জুনা রানাতুঙ্গা লাইমলাইটে আনলো,
নেটে ওরে দেখে ওরে ক্যামেরার সামনে নিয়ে আসছে। পরদিন তার ইন্টারভিউ নিয়েছে টনি ক্রেগ। ওই ডি সিলভা তার বোলিং বিশ্লেষণ করছে এবং রানাতুঙ্গা তারা শ্রীলঙ্কায় নিয়ে যেতে চাইছিল। গল্পটা ওখানেই শেষ। এরপরে রানাতুঙ্গা এখানে যে বা যাকে দায়িত্ব দিয়ে গেছিল তাকে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য পাসপোর্ট রেডি করা, কমিউনিকেশন, তারা সেই কাজগুলো প্রপারলি করে নাই। ফলে কুদ্দুস ভাই এখানেও আর টিম পায় নাই। এখানে থার্ড ডিভিশনে পর্যন্ত কুদ্দুস ভাই ট্রাই করছে, একটা ম্যাচ খেলায় বসায় দিছে। কুদ্দুস ভাই আমাকে একবার বলতেছিল, তখন তো আর কুদ্দুস ভাইকে চিনতাম না, পরবর্তীকালে স্মৃতি থেকে যে সেই পল কুদ্দুস, তখন পত্রিকায় শিরোনাম হয়েছিল, খুঁজে বের করে কথা বলছি। কুদ্দুস ভাই একটা দারুণ কথা বলতেছিল। উনি একটা ব্যাংকে এখন ছোট চাকরি করেন, যে ভাই আমাদের দেশে লেগ স্পিনারই চিনে না কোচরা, লেগ স্পিনারই খেলাইতে চায় না, সেখানে বাহাতি লেগ স্পিনার মানে চায়নাম্যান খেলাবে এটা আমি আশাও করি না। এটা এখন ফিরে তাকাইলে বুঝি যে ঠিকই আছে, আমার পরিণতি ওই হয়েছে, আমি ম্যাচই পাই নাই। কুদ্দুস ভাই মহারানের মতো টিমের সঙ্গে থেকে কোনো একটা ছোট দলেও কোনোদিন ম্যাচ পায় নাই, একটা না দুটো ম্যাচ খেলছে থার্ড ডিভিশনে। এই হচ্ছে কুদ্দুস ভাইয়ের পরিণতি, শেষ পর্যন্ত ক্রিকেট ছেড়ে চলে গেছে। এরপরে যত ছেলে পেলে আসছে, চায়নাম্যান তো আর আমরা ওইভাবে বড় স্তরে পাই নাই, কারণ এই পর্যন্ত আসার তো উৎসাহই পায় না তারা। দু একটা যা লেগ স্পিনার আসছে বা অন্য কোনো স্টাইলের বোলার আসছে যে ক্যারম বল করে অমুক তমুক, তারা কেউ ম্যাচ খেলতে পারে নাই, মানে প্রপারলি ম্যাচ খেলার অভাবে এরা হারায় গেছে। আপনি যদি একটু সরলীকরণ করে লিখনের পরিণতিটা ভাবেন, লিখনও তো ম্যাচ না খেলতে পেরে হারা গেল। আমি বোধহয় একটা কন্টেন্টের পরিসংখ্যানটা দেখাইছিলাম যে লিখন তার লাস্ট যে 4 বছর ক্যারিয়ারে সেখানে মোট ম্যাচ খেলার সুযোগ পাইছিল 5টা, প্রতিযোগিতামূলক ম্যাচ 5টা খেলার সুযোগ পাইছিল। কত ধরনের ক্রিকেট হয় বাংলাদেশে আপনি একটু চিন্তা করেন। ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হয় 2টা, একটা ঢাকা প্রিমিয়ার লিগ হয়, একটা বিপিএল হয়, এখন তো একটা এনসিএল টি20 হয়, মানে 5-6টা টুর্নামেন্ট হয়। এই মিলেও লিখন 4 বছরে 5টা বেশি ম্যাচ পায় নাই। তাহলে এই ছেলে কিভাবে টিকে থাকবে? আপনি ম্যাচ না খেললে তো ক্রিকেট খেলা চালায় যেতে পারবেন না। এখন এরপরে দেখেন রিশাদের অবস্থা। রিশাদের কিন্তু টোটাল যে ম্যাচ, আপনি একটু ওর প্রোফাইলে ঢোকেন, দেখেন ওর টোটাল ম্যাচ কয়টা। আমি দেখে বসি নাই, কিন্তু আন্দাজে আপনারা চ্যালেঞ্জ করতেছি, তার টোটাল ইন্টারন্যাশনাল ম্যাচের চেয়ে অনেক কম হচ্ছে তার টোটাল লোকাল ম্যাচ। মানে সে যতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে এতগুলো লোকাল ম্যাচ সে খেলার সুযোগ পায় নাই। আজকে যে সালাউদ্দিন ভাই জাতীয় দলের সহকারী কোচ, যে জাতীয় দলের হয়ে রিশাদ ফাটাচ্ছে, ওই সালাউদ্দিন ভাই টিমেও সে ম্যাচ পায় নাই, কুমিল্লা ভিক্টোরিয়াসে। এখন রিশাদকে নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলবে, অনেক অনেক কৃতিত্ব নিবে, কিন্তু রিশাদকে কেউ ম্যাচ দিত না। খুব জোরজার করে জেদাজেদি করে বিসিবির চাপে সে বিভিন্ন জায়গায় খেলতো। আপনাদের কিছুদিন আগেই বলছি, এমনও হয়েছে বিসিবির নির্বাচকরা পুশ করে তাকে একটা দলে দিছে, ওখানকার কোচ তারে বাদ দিয়ে দিছে। কোচ বলছে যে একটা অযথা বিনিয়োগ, এর পিছনে শুধু শুধু খরচ করা যাবে না, সময় খরচ করা যাবে না। এরকম ঘটনা ঘটে না? এরপরে এই যে সোহাগ ছেলেটা, ওর বোলিং আমি এখনো দেখি নাই, একেবারে বাচ্চা ছেলে মনে হয়, লেগ স্পিন করে। ওর নাকি লাস্ট যখন ওরে হাতুরু সিং দেখছে তখন ওরে এত মুগ্ধ হয়েছে, হাতুরু সিং তো তখন যাচ্ছে, যাওয়ার সময় ওরে বলছে যে তুমি এক কাজ করো, তোমার সব ব্যবস্থা আমি করতেছি, তুমি ভিক্টোরিয়ায় চলে আসো, ক্রিকেট ভিক্টোরিয়ায় তোমার আমি খেলার ব্যবস্থা করে দিব, ওখানে একটা একাডেমিতে করবো। হাতুরু সিং জানে যে আমি চলে গেলে এই দেশে আর লেগ স্পিনটা কেউ পাত্তা দিবে না, ফলে এই ছেলেটারও এখানে কবর হয়ে যাবে। এবং তাই হচ্ছে, এই সোহাগ এনসিএল টি20তে ম্যাচ পায় নাই, আবার এনসিএল এও স্কোয়াডে নাই কোথাও, ও আন্ডার 19 খেলার পর থেকে আর কোথাও কিছু পাচ্ছে না। এখন দেখেন, তার মানে আরো একটা ছেলে এই অবস্থায়। আর এই যে সর্বশেষ রকিবের ব্যাপারটা, এটা তো হঠাৎ করে আমরা জানতে পারলাম, ওর বয়স 27, এখন আর ওরে নিয়ে বিরাট কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই। কিন্তু এটাও তো আমাদের ওই একই মেসেজ দেয় যে 27 বছর বয়সী একটা ছেলে, তাকে প্রথম বুঝতে পারলো ড্যারেন স্যামি, প্রথম বুঝতে পারলো ও একেবারে ভিনদেশী একটা লোক, যে এই ছেলেটা কিছু একটা করতে পারে, যেহেতু 3-4 ধরনের বল একই অ্যাকশনে করে। এই ছেলেটার একটা গুরুত্ব লিমিটেড ওভার ক্রিকেটে আছে, সেই জন্যই না তারা সে সিপিএল এ নিয়ে যেতে চাইছে। এখন ঘটনা হচ্ছে, তাহলে দেখেন সবগুলোর আমরা যদি কম্পাইল করি জিনিসটা কি দাঁড়ায়, কখনো রানাতুঙ্গা, কখনো হাতুরু সিং একাই কয়েকজনের ব্যাপারে, আবার কখনো ড্যারেন স্যামি। এরা চিনতেছে যে বাংলাদেশে এরকম আনঅর্থোডক্স বোলার আছে এবং তাদের আসলে যোগ্যতাও আছে টপ লেভেলে ফাইট করার, যে একজন দুজনকে নিয়ে তারা ফাইট করতে পারছে, সে এর মধ্যে থেকে রিশাদ ওপরে উঠে গেছে, বাকিরা হারায় যাচ্ছে, বাকিদের কোনো খোঁজ খবর নাই, লোকালি কোনো ম্যাচ খেলার সুযোগ পায় না। এটার কারণ কি? এটা একটা কমন, ওই যে শুরুতেই যেটা বলছি, মুখস্থ একটা ব্যাখ্যা আমাদের স্থানীয় কোচটা দেন, সেটা হচ্ছে উইকেট।
এই ব্যাখ্যাটা আপনার শুরুতে একেবারে অযৌক্তিক মনে হবে না, কারণ আমাদের উইকেটগুলো যেহেতু লো স্কোরিং উইকেট, মানে স্লো লো এসব আলোচনা বাদ দেন, ওভারঅল উইকেটগুলো হচ্ছে লো স্কোরিং। আমাদের যে ঘরোয়া ক্রিকেট যত ধরনের হয় তার কমন বৈশিষ্ট্য হচ্ছে লো স্কোরিং। এখন লো স্কোরিং উইকেটে আপনি আনঅর্থোডক্স বোলার মানেই আপনি যখনই লেফট আর্ম স্পিনার ছাড়া অন্য কিছু ট্রাই করবেন তখন আপনার একটা ঝুঁকি থেকে যায় যে আপনার উইকেট নিতে হলে কিছু রান দিয়ে কিনতে হবে। মানে এটা বিশেষ করে লেগ স্পিনারের ক্ষেত্রে বেশ সত্যি ছিল একটা সময় পর্যন্ত, যে লেগ স্পিনার উইকেট নেবে রানের বিনিময়ে, যে একটা ওভারে 15 রান দিবে, পরের ওভারে আসা 3 উইকেট তুলে নেবে। ওদের সেট আপ করার ব্যাপার থাকে, ফ্লাইট দিয়ে লোভ দেয়, মারো আমারে, তারপরে এটা করতে গিয়ে ছক্কা খায়, আরেকটা মারতে গিয়ে উইকেট পায়। এটাই তো ঘটে লেগ স্পিনারদের বা একটু আনঅর্থোডক্স বোলারদের ক্ষেত্রে, এটাই ঘটে। কোন ওভারে প্রচুর রান লিক করবে, কোন ওভারে পরপর 3টা উইকেট নিয়ে দিবে। এখন এই ঝুঁকিটা আমাদের লোকাল কোচরা নিতে পারেন না কেন? উইকেট এত খারাপ যে ওখানে টোটাল তাদের স্টকে রানই থাকে 170। ওটার এগেনস্টে যখন নামায় বোলারদের তখন কন্ট্রোল কম কিন্তু উইকেট নিতে পারে বেশি, এরকম বোলারকে নিয়ে তারা ঝুঁকি নিতে চান না। এবং সেখানে বিপরীতে তাদের হাতে থাকে একগাদা লেফট স্পিনার যারা রান একদম 2-এর নিচে রাখবে, ওভার প্রতি সঙ্গে একটা দুটো করে উইকেট নিয়ে দিবে। অল আউট না হলে ক্ষতি কি? আমি যদি রান 2-এ আটকায় রাখতে পারি তাহলে তো ক্ষতি নাই। এটা হচ্ছে কমন থিওরি। এই থিওরিতে আমি পার্সোনালি বিশ্বাস করি না। এটা সবসময় সত্যি না। হ্যাঁ, কমনলি এটা সত্যি যে আমাদের এইভাবেই কালচারটা তৈরি হয়েছে যে আমাদের কোচরা এখনো মনে করেন যে সারা পৃথিবীতে লেগ স্পিনার কিন্তু বদলে গেছে। সারা পৃথিবীতে কিন্তু লেগ স্পিনার আর শেন ওয়ানদের জামানায় নাই। এখন রশিদ খানদের সময়। এখনকার লেগ স্পিনাররা কিন্তু টাইট বোলিং করতেছে, তারা লেন্থে ডিফেন্সিভ হয়ে গেছে, তারা এখন রান আটকায় রাখতে শিখছে। ফলে এখন কোচরা লিমিটেড ওভারেই বরং ইয়েদের উপরে, লেগ স্পিনারদের উপরে বেশি ট্রাস্ট করতেছেন, বরং টেস্টে আপনি খুব একটা লেগ স্পিনার আজকাল আর দেখতেছেন না। আমাদের এখানে সেটা এখনো ঘটে নাই। ফলে আমাদের কোচরা ওই ঝুঁকি নিচ্ছেন না। আর বিশেষ করে লো স্কোরিং ম্যাচ, আপনি বাইরের দেশগুলোতে রশিদ খানরা যে জায়গায় খেলে সেই সব জায়গাতে হাই স্কোরিং ম্যাচ হয়। ফলে রশিদ খান একটা ওভারে যদি হুট করে রান লিক করে দেয়ও, বা আদিল রশিদ যদি খুব রান লিক করে দেয়ও, তারপরেও ওটা পোষায় নেওয়ার মতো রান স্কোর বোর্ডে তার ব্যাটসম্যানরা অলরেডি রাখে। এখানেও একটু ক্রাইসিস আছে। এগুলো সব মেনে নিয়েও বলা যায় যে দেয়ার আর সামথিং রং। যেমন সব দলের সব কয়টা ম্যাচ যে জীবন মরণ ম্যাচ থাকে তা তো না। আপনি যদি একটু অন্যভাবে ভাবেন, যে যতগুলো দল, ধরেন 12টা দল প্রিমিয়ার লিগ খেলে, শুধু প্রিমিয়ার লিগ নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে সিজনের শেষ দিকে আপনি দেখবেন প্রত্যেকটা দলের 3-4টা করে ম্যাচ অন্তত এমন থাকে যেটা খুবই অর্থহীন। মানে ওই ম্যাচে যদি একটা বোলার গিয়ে কিছু রান লিক করে দেয়, তাতে যদি একটা ম্যাচ সরেও যায়, তাতে বিরাট কোনো পার্থক্য তাদের পয়েন্ট টেবিলে হয় না। হয় তারা অলরেডি রেলিগেটেড হয়ে গেছে, না হলে অলরেডি সুপার লিগে চলে গেছে। এরকম অবস্থায় কেন কোনো লেগ স্পিনার স্কোয়াডে থাকার পরেও ম্যাচ পায় না? আপনাকে গত বিপিএল এর একটা ঘটনা বলি। গত বিপিএল এ এই যে ইথুন ছেলেটা সেঞ্চুরি করলো না ছেলে প্রথম রাউন্ডে, এই ইথুন ছেলেটা ছিল বরিশালে। বরিশালে তো গত বিপিএল এ এমনিতে শুরু থেকেই আমরা ভুতুড়ে কাণ্ড দেখলাম। সিনিয়র সব খেলোয়াড়দের খেলানোর জন্য জুনিয়র পটেনশিয়াল যে খেলোয়াড়রা তাদেরকে বসায় রাখা হলো। ওকে ফাইন, তারা নিশ্চয়তা চাইছেন, জয় চাইছেন, ব্র্যান্ডিং চাইছেন, একমত আমি। কিন্তু একটা ম্যাচ আসলে একেবারে শেষ ম্যাচটা, ম্যাচটা যদি বরিশাল হেরেও যেত তাও কিন্তু তারা যে অবস্থানে ছিল পয়েন্ট টেবিলের টপে ওই জায়গায় থাকতো। ওই ম্যাচেও তারা ইথুনে নামালো না। এখন এরকম পরিস্থিতি, ইথুন যদিও ব্যাটসম্যান, কিন্তু এরকম পরিস্থিতি ঢাকা লিগে প্রতি বছর হয় এবং হতেই হবে। পৃথিবীর সব লিগে এটা হয় যে শেষ দিকে এসে কিছু দলের অর্থহীন ম্যাচ থাকে। তখনও কেন এই স্পিনাররা ম্যাচ পায় না? বা এই সময়ের কথা মাথায় রেখে বা নেটের কথা মাথায় রেখে শুধু কেন স্কোয়াডে এই খেলোয়াড়দের একটু নেওয়া হয় না? 2-4টে ম্যাচে কেন ট্রাই করা হয় না? এই জায়গাটাই আসলে সন্দেহের অবকাশটা তৈরি হয়। সেটা হচ্ছে ওই যে সিন্ডিকেট শব্দটা। সিন্ডিকেট শব্দটা শুনলে আপনার যত নেগেটিভ মনে হয়, আমি অত নেগেটিভলি বলতেছি না, বাট ইটস অলসো এ নেগেটিভ কেস। সেটা কিরকম? দেখেন, আমাদের এই যে ঢাকায় যে 4টা ডিভিশনের খেলা হয়, এটা তো আপনারা জানেন, আমি বহুবার বলছি যে এটা একটা ক্লাব সিন্ডিকেট। একই সঙ্গে এখানে একটা কোচ স্টুডেন্ট সিন্ডিকেটও আছে। সেই সিন্ডিকেটটা কেমন? সেই সিন্ডিকেটটা হচ্ছে ঢাকায় প্রচুর একাডেমি আছে, 2-3টে মাঠ ভিত্তিক এই একাডেমিগুলো আছে। এই একাডেমিগুলো যারা চালান, পরোক্ষে ঢাকার লিগগুলোর যারা দল চালান, তারা আসলে একই লোক। এই কোচরা, আমি কোচদের ব্লেম করতেছি না, কিন্তু কোচরা আসলে একই কোচ। মানে ধরেন আবাহনী মাঠে একটা একাডেমি চলে,
ওই একাডেমির যিনি কোচ বা ওই একাডেমির সঙ্গে ইনভলভ কোনো সিনিয়র কোচ, তিনিই আবার সেকেন্ড ডিভিশনের একটা টিমের কোচ, থার্ড ডিভিশনের একটা টিমের কোচ, ওই প্রিমিয়ারের একটা কোচ, এক একজন কোচ 4টা 5টা দলের কোচ। এখন ঘুরে ফিরে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে যে কয়টা একাডেমি বা চক্র আছে, শুধু একাডেমি দিয়েও আপনি এটা বুঝতে পারবেন না। এই একাডেমি বা চক্র ঢাকার বাইরেও আছে এরকম কিছু প্রতিষ্ঠান, যেগুলোর সঙ্গে যারা রিলেটেড শুধুমাত্র তারাই এই দলগুলোতে সুযোগ পাবে। এই যে ঢাকায় যত আপনি ক্লাব দল দেখেন, প্রত্যেকটা দলে কোন খেলোয়াড়রা খেলবে এটা ডিপেন্ড করে সে ওই কোচের সার্কিটের কিনা, ওই কোচের একাডেমির হইতে পারে, ওই কোচের এলাকার হইতে পারে, ওই কোচের খাতিরে হইতে পারে, কি সেটা পরিষ্কার না, কিন্তু ওই কোচের লোক কিনা, মানে কোরামের লোক কিনা। এই কোরাম কোরাম শব্দটা বললে ভালো বোঝা যায় যে আমার কোরামের কিনা। এখানে একটা তরুণ ক্রিকেটার কোনো একটা দলে ঢোকার জন্য যদি ট্রায়াল দিতে যায়, তাহলে কোচ যদি তাকে না দেখে অন্য কেউ প্রথম দেখে, তাহলে জিজ্ঞেস করে কি জানেন প্রথম বাক্যটা, তুমি কোন স্যারের কাছ থেকে শিখছো, কোন স্যারের কাছে ছিলা। মানে এই জিনিসটা এখানে ম্যাটার করে। ওর স্কিল কি, ওর পারফরমেন্স কেমন, আগের বছর কোথায় খেলছে, কিচ্ছু কেউ জানতে চায় না, জানতে চায় তুমি কোন স্যারের লোক। এই যে কোন স্যারের লোক, এইটা এখানে বিরাট একটা ডিফারেন্স গড়ে তোলে। এটা শুধু স্পিনারদের ক্ষেত্রে না, একদম ব্যাটসম্যান, স্পিনার, পেসার সবার ক্ষেত্রে সত্যি। আপনি যদি এই কোরাম থেকে উঠে না আসেন, কোনো প্রতিষ্ঠানের কথা বলতেছি না, কোনো নির্দিষ্ট একাডেমির কথা বলতেছি না, সবাই এই মিলিঝুলি সরকার। বাংলাদেশে একটা সুবিধা আছে যে এসব ক্ষেত্রে সব রাজনৈতিক দল মত নিরপেক্ষভাবে সবাই মিলেই এগুলো করে। আপনি যদি নির্দিষ্ট কোনো কোচের আন্ডার থেকে উঠে না আসেন, তাহলে আপনি টিম পাবেন না। টিম যদি বা বিসিবির চাপাচাপিতে পান, বা কোনো সিনিয়র খেলোয়াড়ের খুব পছন্দে একটা টিম পেয়ে যান, এখন ধরেন বোর্ডে আসেন এরকম কোনো সিনিয়র খেলোয়াড় ফোন দিয়ে কোনো সেকেন্ড ডিভিশন টিমকে বললো যে দেবব্রত খুব ভালো লেগ স্পিন করে, ওকে একটু টিমে নেন, নিবে, ম্যাচ খেলাবে না, একটা ম্যাচও খেলাবে না, এমনকি সিজনের শেষ দিকে ডেড রাবারেও একটা ম্যাচ খেলাবে না। কারণ কি, ও আমার কোরআন থেকে আসে নাই। এখন আপনি বলতে পারেন এই যে সিন্ডিকেটের কথা বলতেছেন, এই সিন্ডিকেটের পথ সব ধরনের ক্রিকেটারের উপরে পড়ার কথা, শুধু আনঅর্থোডক্স বোলারদের কথা কেন বলতেছেন? মানে লেফট আর্ম স্পিনার ছাড়া বাকিদের উপরে এই প্রভাব বেশি পড়তেছে কেন? এখানে রহস্যটা হচ্ছে আপনার আরো একটু রুটে যেতে হবে, যে এই একাডেমিগুলো যারা চালান তাদের মানে এদের নিবেদন নিয়ে বা দেশের ক্রিকেটে এদের অবদান নিয়ে আমার কোনো সন্দেহ নাই। এদের প্রত্যেকের প্রতি আমার সবসময় মনে প্রাণে স্যালুট থাকে। কিন্তু বোঝাপড়ার একটা ঘাটতি তো আছে। আমাদের ডোমেস্টিকে যারা এই কোচিং গুলো করান, এই চক্রগুলো চালান, তারা এখনো বুঝে উঠতে পারেন নাই যে পৃথিবী কোন জায়গায় চলে গেছে। পৃথিবীতে এই যে বাঁহাতি স্পিনারদের যুগ শেষ হয়ে, বা বাঁহাতি স্পিনাররাই শেষ কথা না, স্পিনে যে আরো অনেক ভেরিয়েশন আসছে, সব আনঅর্থোডক্স স্টাইলের খেলোয়াড়দের যে প্রচুর স্পেস পৃথিবীতে লিমিটেড ওভার ক্রিকেটে তৈরি হয়েছে, এই জিনিসটা তারা এখনো বোঝেন না বা বুঝতে চান না। তারা এই জিনিসটারে একটা ফাজলামো মনে করেন, যে ধুর এইভাবেই করে। ফলে বাচ্চা বেলায় সে যখন প্রথম ওই একাডেমিতে ঢোকার চেষ্টা করে, তখনই আসলে সে রিফিউজড হয়ে যায়, তখন সে আউটসাইডার হয়ে যায়। এরপরে বড় হয়ে সে যখন ট্রায়াল দিতে আসে, কোনো লিগে খেলতে চায়, তখন তো সে আউটসাইডার, তখন তার সে কোনো কোরামে নাই, কোনো সিন্ডিকেটে নাই, ফলে সে আর ম্যাচ পায় না। আপনি কি এভাবেই আসলে এদেরকে শেষ করে দেন। এদেরকে শুরুতে আপনি বুঝতে পারেন না, বুঝতে না পেরে এদের আপনার একাডেমিতে বা আপনার চক্রে সুযোগ দেন না। পরে এদেরকে আপনি বুঝতে পারলেও যতদিনে বোঝেন যে হ্যাঁ এটা জিনিস খারাপ না, তখন আপনার কোরামের বাইরে আর আপনি বেরোতে পারেন না। কারণ আপনি তো কিছু ছেলে পেলের কথা দিয়ে রাখছেন যে তুই আমার সঙ্গে থাক, তোরে ম্যাচ খেলায় দিব, এই যে প্রতিশ্রুতি দিয়ে রাখছেন, আপনি তো তারে বাদ দিয়ে অন্য কাউরে নিতে পারতেছেন না। আপনি এরকম কথাই দিয়ে রাখছেন 18 জনরে, ফলে আপনার তো 18 জন একবারে খেলানোর সুযোগ নাই। আপনার সিজনের শেষ দিকে আসলে ঘুরে ফিরে লেফট আর্ম স্পিনারই খেলাইতে হচ্ছে। মানে এই জায়গাটায় যত না ক্রিকেট রোল প্লে করতেছে, উইকেটের অবশ্যই ভূমিকা আছে, বাজে উইকেটের অবশ্যই ভূমিকা আছে, লো স্কোরিং উইকেটের। আর সেখানেও কথা হচ্ছে যে এই যে গালভরা কথা, মুখস্থ কথা বলা হয় যে লো স্কোরিং উইকেট, লো স্কোরিং উইকেট, গত 5-6 বছর ধরে আমাদের ঘরোয়া ক্রিকেটে ঢাকা লিগে, ঢাকার বিভিন্ন ডিভিশনে কিন্তু এই উইকেটের মান একটু একটু করে ডেভেলপ হচ্ছে। এগুলো স্বীকার করতে হবে তো। আমাদের ঢাকা লিগে এখন মোটামুটি নিয়মিত 280-র উপরে রান হচ্ছে, 300 প্রায়ই হচ্ছে, ডাবল সেঞ্চুরিও মেরে দিচ্ছে ছেলে পেলে। তাহলে উইকেট একদম আগের মতো ওই লো স্কোরিং 170 রানে পড়ে নেই। ফলে এই যুক্তি দিয়ে খুব বেশি দিন পার পাওয়া যাবে না।
এই জায়গাটায় আমরা যদি ধরেন আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, অন্য যে কোনো জায়গায় তাকান, তাদের ক্লাবগুলো, তাদের টিম ম্যানেজমেন্ট যে পরিমাণে আনঅর্থোডক্স খেলোয়াড়কে প্রমোট করতেছে, আমরা একদমই সেটা বুঝতেও পারতেছি না, বোঝার চেষ্টাও করতেছি না, বরং নিজেরা সিন্ডিকেটবাজি করে এই খেলোয়াড়গুলোকে শেষ করে দিচ্ছি, এদেরকে ম্যাচ খেলতে দিচ্ছি না, স্কোয়াডে নিচ্ছি না। হচ্ছে কি আলটিমেটলি বিদেশি কিছু লোকে যদি চোখে পড়ে যায়। এখন দেখেন, ড্যারেন স্যামি যদি এই রকিবুল ছেলেটারে নেটে চোখে না পড়তো, নিশ্চয়ই ড্যারেন স্যামের চোখে আরো 4-5টা ছেলে পড়ছে। ওই যে দেলোয়ার নামে একটা ছেলের কথাও শুনলাম, তারও পছন্দ হয়েছে, কিন্তু তার সিপিএল এ যাওয়ার কথা বলে নাই। এখন ড্যারেন স্যামির চোখে খুবই হাইলি রেটেড বলে রকিবের নাম আমাদের কান পর্যন্ত পৌঁছাইছে। এখন কতজন রকিব তাহলে আপনি চিন্তা করেন এই ঢাকায় এসে বারবার রিফিউজড হয়ে যার যার চিটাগাং এলাকায় ফিরে যাচ্ছে। কতজন রকিব এরকম হচ্ছে, চায়নাম্যান হচ্ছে, মিস্ট্রি স্পিনার হচ্ছে, নানা রকমেরা ফিরে যাচ্ছে। আপনি যখন একজন রকিব সম্পর্কে জানতে পারছেন ড্যারেন স্যামির মাধ্যমে, তার মানে এরকম বা গন্ডা গন্ডা ছেলে পেলে ঢাকায় এসে রিফিউজড হয়ে চলে যাচ্ছে, যাদের কেউ খোঁজ খবরও নিচ্ছে না, আমাদের কান পর্যন্তই পৌঁছাচ্ছে না। এটা শুধুমাত্র এই ব্যাপারগুলোর ফল। এটাতে কি হচ্ছে, আলটিমেটলি আমাদের ক্রিকেটটা খুব মনোরনাস একটা জায়গায় আটকে যাচ্ছে। আমাদের ক্রিকেটে কোনো ভেরিয়েশন থাকতেছে না। আমাদের ক্রিকেট ঘুরে ফিরে সেই তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর কতগুলো লেফট আর্ম স্পিনারের মধ্যে আটকে যাচ্ছি আমরা। আমরা কোনো বাইট দিতে পারতেছি না, আমরা কোনো একটা ফ্রাঞ্চাইজি লিগের দৃষ্টি আকর্ষণ করতে পারতেছি না। আজকের দিনে বাহাতি স্পিনার বা নর্মাল অফ স্পিনার, ডানাতে অফ স্পিনার, এইগুলোর কোনো ফ্রাঞ্চাইজি আর ডাকবে না। আমরা কোনো ফ্রাঞ্চাইজি লিগে কিছু পাঠাইতে পারতেছি না। সেখান থেকে শিখে আসা ছেলে পেলে যে আমাদের ইন্টারন্যাশনাল টি-20-তে সার্ভিস দেবে, তাও হচ্ছে না। আলটিমেটলি আমাদের ক্রিকেটই ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোর কারণে। এখন প্রত্যাশা করা যেতে পারে যে এখন যারা বোর্ডে আছেন তারা এই চক্রগুলো জানেন। যদি তারা এই চক্রগুলো ভাঙার চেষ্টা করেন, উইকেটের মান চেঞ্জ হচ্ছে আরো করেন, সেই সঙ্গে আমাদের এই যে লোকাল যে চক্রগুলো চলে, এই চক্রগুলোতে যদি একটু হাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে হয়তো গল্পটা অন্যরকম হবে। সেরকম একটা দিনের অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভেচ্ছা।